একটা জিনিস পরিষ্কারই যে ইষ্টে যারা যুক্ত থাকেন তারাই হন যোগী, আর সদ্গুরু সৎ নামের সঙ্গে যুক্ত হওয়ার নামই হচ্ছে যজ্ঞ। তাই সেই সার্থক নাম, এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞ, কারণ আমরা যজ্ঞেশ্বরের সঙ্গে যুক্ত থাকি নামের মাধ্যমে। যাই হোক, বেশি তত্ত্ব কথা বলবো না, কারণ আমরা এই নামই হচ্ছে আমাদের খাদ্য। কারণ যোজন যাজন ইষ্টবিধি আমাদের প্রাণ মন সুরতের প্রধান খোরাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নামের সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, নামের সঙ্গে যুক্ত সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে নাম। তাই নিয়ত নাম করার কথাই বলা আছে। দাদা অনেক প্রশংসা আমার করলেন, কিন্তু আমি ভক্ত নই, সাধনাও আমার কম, কারণ ভক্ত হওয়ার যোগ্যতা আমার নাই। যিনি ভজনা করেন তিনি ভক্ত। নিয়ত ভজনা আমার নাই, সাধনাও আমার নাই। এক সুযোগ বা মুহূর্তে তাকে, তাঁর কৃপায় তাঁর নাম গ্রহণ করার সুযোগ হয়েছিল, আর এক তাঁর করুণাই তাঁকে দর্শন করার সুযোগ হয়েছিল। সেই কথাটাই আজকে মূলত বলবো, কারণ এই কথাটা আপনি সেদিকে বলেছিলেন যে আপনার বাস্তব জীবনে তাঁর দর্শনের কথাটাই বলবেন। আর কথা একটাই, যে তাকে দেখা, তাকে দর্শন করা, এটা কি সত্যিকারে কেউ বাস্তবে ফুটিয়ে তুলতে পারেন কিনা আমার জানা নাই। কারণ তার সেই হাসি, তার সেই করুণাঘন দৃষ্টি, তার সেই অঙ্গ সঞ্চালন, হ্যাঁ, তাই এইসবগুলি যে একটা অপূর্ব মহিমা, একটা সুন্দর ছন্দ, একটা সৌন্দর্য, তো সেগুলো আমার মতো মূর্খ মানুষ, সাধনবিহীন মানুষ সেগুলো ব্যাখ্যা করতে পারবে না। তাই এই খালি চোখেই যা দেখেছি সেইটাই বলার চেষ্টা করব। আর বাস্তব কথা এই যে আপনারা জানেন 2রা সেপ্টেম্বর 1946 সালে ঠাকুর এসেছিলেন। সেখানে ছিল শুধু বড়াল বাংলো, যেটা আজকে মেমোরিয়াল নামে পরিচিত। তারপরে ঠাকুর সেই টাসু, এখানে আপনার পার্লার হয়েছে, এখানে একটা ত্রিপল ঘেরা জায়গায় ঠাকুর বসতেন, সেটাকে টাসু বলা হতো, অনেকে পড়েছেন। তারপর আমরা দেখলাম যে শ্রী ঠাকুর তার নিজ পরিকল্পনায় তৈরি করলেন পার্লার, নিরালা নিবেশ, নিভৃত কেতন, জামতলা শ্রীঅঙ্গন, তারপর তো প্রেস ট্রেস, কেমিক্যাল ওয়ার্কশপ, কাঠের কারখানা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হলো। দ্রুতদীপ্তি হসপিটাল হলো, কৃষ্টি বান্ধব থিয়েটার ও তৈরি করলেন তিনি। আর একটা অদ্ভুত কথাই, যে আপনারা অনেকেই হয়তো জানেন কিনা জানি না, এই সমস্ত ঘরে পরিকল্পনা শ্রী ঠাকুরের কিন্তু নিজস্ব। আপনারা যদি খুব লক্ষ্য করে দেখে থাকবেন যে পার্লারের উপরে 2টা অ্যান্টিনার মতন আছে, তো সেই অ্যান্টিনা কাজ ছিল পাম্পে জল ভরে উপর থেকে সেটাকে স্প্রে করে, এখনো আছে সেটা। এবং সেই যে পার্লারটা তৈরি করা হয়েছে এয়ার কন্ডিশনের মতন, কারণ সেখানে প্রতি যে জায়গায় ঠাকুরের নির্দেশ মতো রক সুল ব্যবহার করা হয়েছে। তো এইভাবে বিভিন্ন স্থাপত্য, ঘড়িঘরটা যেমন একটা ইঞ্জিনিয়ারকে বলছেন 1 রাতের মধ্যে তৈরি করে দেওয়ার জন্য, তা তিনি রাজি হননি। তিনি বলেছেন ওটা সম্ভব নয়, কারণ 10 ফুটের উপর ঢালে 1 দিন রেস্ট দিতে হয়। সাধারণ একটা মানুষকে তিনি রাতারাতি তৈরি করলেন সেই ঘড়িঘর। আপনারা দেখেছেন, যে নাট্য মন্দিরটা আছে, যেটা নাটশালা, তো সেখানে মাঝখানে কোনো পিলার নেই, এত বড় একটা হল ইঞ্জিনিয়ারকে দিয়ে তিনি নিজেই প্ল্যান করে করে আর্চের মতন তৈরি করে এত একটা নাট মন্দির তৈরি করলেন। আজকে আমরা যে নাট মন্দির যেটা দেখছি, শ্রী বরদা যেখানে বসতেন, সেটা কিন্তু আগে ছিল না। শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর তো সেখানে ওই ঠাকুরের শ্রাদ্ধ অনুষ্ঠান যে হয়েছিল সেইখানেই হয়, সেখানে তৈরি হয়।
তো এটা 70 দশকে তৈরি হয়। আমি 66-তে 68 যখন যাই তখন এটা কিন্তু দর্শন করতে পারিনি। আর একটা জিনিস ছিল যেটা আপনার ওই পার্লার আর নিরালেনিবেশের মাঝখানে যে সেটটা, সেটাও ছিল না, যেখানে এখন আচার্যদেবরা বসে প্রার্থনা করেন। যাই, এগুলো সংস্কার হয়েছে, সিলিং হয়েছে, সুন্দর হয়েছে, বিরাট বিরাট তোরণ হয়েছে, যেগুলো আজ থেকে 60-62 বছর আগে কিন্তু এগুলো ছিল না, অতি সাধারণ। আর সেই সিটি থেকে আমরা দুই বন্ধু যখন সেই নামলাম, তার আগের কথাটা বলি। 1965 সালে আমি এগ্রিকালচার কলেজে ভর্তি হই। তা আমার সেই রুমমেট একজন ছিলেন অজিত পাল বলে। তা আমি ঠাকুরের খুব নিন্দা করেছিলাম। প্রতি শুক্রবার সে সৎসঙ্গ অধিবেশনে যেত। ঠাকুর সঙ্গে অনেক খারাপ কথাই বেশি শুনেছিলাম। ভোগী মানুষ, ত্যাগ বলে কিছু নাই, ইষ্টভীতি ভক্তদের কাছ থেকে গ্রহণ করেন, বিয়ে থা করেছেন, হ্যাঁ না তেনা ইত্যাদি ইত্যাদি, যে আজকে বলতে পারবো না। তা সেই অজিত পাল আমার নিন্দার চোটে রুম ছেড়ে পালিয়ে গেল। তা পালিয়ে গেলে আমার একটা সুবিধা করে দিয়েছিল, যে সে সিনিয়র দাদাদের গিয়ে বলল যে দাদা আমি আর রুমে থাকলাম না, ওই একটা ছেলে আছে খুব ডেফো ছেলে, সে আমাকে রোজ জ্বালাতন করে ঠাকুর সম্বন্ধে। যাই হোক, তারা দুজন ভদ্রলোক চিনবেন হয়তো, মদন মদন গোপাল ঘোষ, যিনি কৃষ্ণনগর শিবিরের কাজ করতেন, এগ্রিকালচার অফিসার পদ ছেড়ে দিয়েছিলেন। তারপরে আপনার ডক্টর হেমন্ত হালদার, যিনি এখন ওই সম্ভবত ডায়মন্ড হারবার মন্দিরের দায়িত্বে আছেন। দুজন সঙ্গে এসে আমাকে কোনো নিন্দা করলেন না, বললেন যে বাহ তুমি অনেক শাস্ত্র শাস্ত্র জানো, এটা এই দুটো বই পড়ো, ভালো লাগবে আশা করি। যে সত্যানুসরণ আলোচনা পত্রিকা দিয়ে গেল। সত্যানুসরণটা পড়ে ভালো লাগলো, অনেকটাই বুঝতে পারলাম না। আর যে আলোচনা পত্রিকাটা দিল, সেটা পড়ে আমার খুব অবাক লাগলো। সেই দীপরক্ষী, তারপরে প্রতুল দীপ্তি ইত্যাদি, প্রফুল্ল দাসের সেই আলোচনা। তো এইগুলো পড়তে পড়তে দেখলাম যে ঠাকুর বিজ্ঞান বিষয়ে বহুত কথা বলেছেন। একটা ডিগ্রি নাই একটা মানুষের, স্কুল কলেজের কোনো ডিগ্রি নাই। যখন তিনি মেডিকেল ভর্তি হলেন, তিনি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন, তারপর তখন ডিগ্রি ছিল না, মায়ের অনুরোধে তিনি পড়েছিলেন। আর একটা রোগীও তার মরণে তিনি আগে থেকেই রোগী দেখে ওষুধ নির্ণয় করতেন। তো এইসব ঘটনা আমরা জানি, অনেক কিছু পড়েছি। যেটা আমার যেটা অনুভূতি হলো, এটা কি করে সম্ভব যে মানুষটার ডিগ্রি নাই, আধুনিক বিজ্ঞান সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই, তা তিনি কি করে বলতে পারেন যে এটা এই সুপার সায়েন্সের কথা, যে আলোর রেলে চড়ে যাবি তোরা, যেটা এখন অনেক গতিবেগ সম্পন্ন অনেক যানবাহন হয়েছে। তো সেই সব তো এখনো সেগুলো বাস্তবে রূপায়িত তো অনেক কঠিন ব্যাপার। বিজ্ঞানীরা প্রশ্ন করছেন যে ঠাকুর, কয়লা একদিন শেষ হয়ে যাবে, পেট্রোল একদিন শেষ হয়ে যাবে, মানুষ কি দিয়ে জ্বালাবে? সেই সেটা ঠাকুর বলেছিলেন অ্যাটম ভেঙে জ্বালাবে, যেটা তখন ভাঙা সম্ভব হয়নি। তো বিজ্ঞানী হেসে বলেছেন ঠাকুর, অ্যাটমকে তো ভাঙা যায় না, ভাঙা যায়, এটাকে ভাঙা যাবে। এবং সেই প্রচেষ্টা পাবনা আশ্রমে হয়েছিল। কিন্তু যাই হোক, সে ঘটনা আলাদা। পরে আর সে সম্বন্ধে আর গবেষণার সুযোগ হলো না। তা নাহলে হয়তো এই সৎসঙ্গ থেকে এই অ্যাটম ভাঙার কাজটা পৃথিবীর মানুষ জানতে পারতো। ঠাকুর এই যে ভাইব্রোমিটার, যেটা আমরা শুনেছি, যে অকাল মৃত্যু, জলে পড়া, ইলেকট্রিসিটিতে মানুষ মরে যাওয়া, মানে মানুষের শরীর বিচ্ছিন্ন হলে তাকে যে বেঁচে রাখা সম্ভব নাম ধ্যানের দ্বারা, সেটা ঠাকুর করিয়েছেন কুষ্টিয়ায়। তো এইসব পড়ে আমি চিন্তা করলাম, এ কি করে সম্ভব হয়, এই মানুষটিকে দেখা দরকার। যাই হোক, আমি পত্রিকা দুটো ফেরত দিয়ে বললেন দাদা আরো কোনো পত্রিকা থাকলে দেবেন। সেই আলোচনা পড়ে পড়ে আমি ঠাকুর সম্বন্ধে একটা জ্ঞান হলো, যে তিনি একজন বড় বিজ্ঞানী এবং কি করে সেটি সম্ভব হয়। তাই তার কাছে এসেছি আমি, নাম গ্রহণ করলাম 1965 সালের 31/10/65 সাল, আজ থেকে 62-63 বছর আগেকার কথা। যাই হোক, তখন থেকে যেদিন আমি নাম নাম গ্রহণ করলাম, ঠাকুরের মধ্যবয়সী একটা ফটো দেখে আমাকে নাম দিয়েছিলেন ঋত্বিক দেবতা নৈহাটি সুধীর মুখার্জি। তারপরে আমার চিন্তা হলো রাত্রিবেলা শোয়ার সময়, যে এখন তো ঠাকুরের এই বয়স হওয়া সম্ভব নয়, নিশ্চয়ই তেনার বয়স অনেক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন।
তা সেই রাত্রে স্বপ্ন দেখছি ঠাকুর, তখনকার যে বয়স, সেই বয়সে একটা চিত্র আমার সামনে ঠাকুর দেখালেন। তারপর হেসে হেসে দেখা গেল সেই মধ্য বয়সে তিনি চলে গেলেন। তা আমার খুব চমক ভাঙলো। আমার সাধনা নাই, ভজনা নাই, তো যেটা দেখলাম সেটা কি করে সম্ভব হয়? তাহলে তিনি কি মনের কথা বুঝতে পারেন? যাই হোক, এইভাবে ধীরে ধীরে আমার বিশ্বাস গড়ে উঠলো তাঁর প্রতি, যে একটা নিশ্চয়ই অলৌকিক সম্পন্ন তিনি পুরুষ, যা ব্রহ্মাণ্ডে সবকিছু ধরা দেয়। তা আমার ইচ্ছা হলো তাকে দর্শন করা। কিন্তু দীর্ঘ 3 বছর অনেক সুযোগ পেয়েও তার দর্শন আমার সুযোগ হলো না। যাই হোক, 1968 সাল, 28/3/68, আমরা দুই বন্ধু কলেজ থেকে, হরিনারায়ণ নন্দী আর আমি, সমস্তিপুর লোকালে চেপে যশোরিতে তখন সম্ভবত বোধহয় 2:30-3টে হবে। মানে এখন স্মৃতি রোমন্থন করে কথাগুলি বলতে হচ্ছে, হয়তো সময় এদিক ওদিক হতে। যাই হোক, হরিনারায়ণ আমাকে বললো, আশ্রমে যাওয়ার আগে চল কিছু খেয়ে নিই। তাই আমি বললাম, শোন, আশ্রমে গেলে ভাত খাওয়া যাবে, তা এখন কিছু খেতে হবে না। ওই তখন টাঙ্গাতে এসেছিলাম, সরু রাস্তা, মোরাম, তখন এই ইয়ে হয়নি, পিচের রাস্তা হয়নি, চওড়া রাস্তাও নয়। যাই হোক, সেই বিহারের সেই আসানসোল থেকে দেখে আসছিলাম বিহার ঢোকার আগে সেই রুক্ষ জায়গা, ঢালু উঁচু নিচু জায়গা, হ্যাঁ, রুক্ষ শুষ্ক জায়গা, গাছপালা কম, এসব দৃশ্য দেখে দেখে এসেছি। তা হঠাৎ যখন টাঙ্গাটা নামলো আশ্রমের কাছে, দেখলাম সে বড় বড় গাছ, ঠান্ডা শীতল জায়গায় সেই গরমের সময়, ঠাকুর বাংলা বন্ধ, ছোট গেট। তা সবাই বললো যে এখন ঠাকুর বিশ্রামে আছেন। যাই হোক, আমি সেই যজ্ঞেশ্বর সামন্তদা, যিনি ঠাকুরের আমলে আনন্দবাজারের দায়িত্বে ছিলেন, তাকে খুঁজছি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। মনমণি ধাম একদিকে, একদিকে ঠাকুর বাংলা। মনমণি ধামটা হয়েছে, ওটা আগে ওয়েস্ট এন্ড হাউস ছিল। যাই হোক, তো সেই সেখানে তাকে পেয়ে গেলাম। তাকে বললাম, দাদা খিদে পেয়েছে, ভাত খাবো। সহজ সরল অভিক ব্যক্তি। তা তিনি মুখের দিকে একটু তাকিয়ে বললেন, ভাই, এই 25-30 জন মানুষ আসে প্রতিদিন, তাদের ওই 12টা-1টা ভিতরে খাওয়া হয়ে যায়, আর আমি তো সেই ধুয়ে মুছে সব গুটিয়ে দিয়ে চলে এসেছি। তা তোমরা কিছু খেয়েও নাও। তো যাই হোক, তিনি অনেকক্ষণ, আমি তখন তার মুখের দিকে তাকিয়ে আছি। অনেকে একটা প্রত্যাশা আমার যে ছিল ভাত খাওয়া, সেটা হয়তো তিনি বুঝতে পারলেন। আচ্ছা দাঁড়াও তো দেখি। দেখে উনি ভেতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে গিয়ে এসে আমি খুব ছুটতে ছুটতে এসে, বয়স্ক মানুষ এসে বলছে, হ্যাঁ ভাই, দুজনের মতন ভাত হয়ে যাবে। তারপরে তিনি যখন ভাত পরিবেশন করেন বলছেন, আশ্চর্য, আমি দেখতে পেলাম না কেন? একটা বালতিতে দুজনের মতনই ভাত ছিল, এবং ভাতটা টাটকাই ছিল। একটা সেই ডালমার মতন তরকারি ছিল। আমাদের বললেন যে 1 টাকা দিয়ে দই নিয়ে এসো। 1 টাকা দিয়ে দুজন দই নিলাম, 250 মতন প্রায় দই। যা পেট পুরে খেলাম। আর অপূর্ব লাগলো সেই ভাতের স্বাদ, যেন বৈকুণ্ঠের প্রসাদ খাচ্ছি। মানে জীবনে ওই জিনিসটা ভুলতে পারবো না। তা আমার যজ্ঞেশ্বর দাও অবাক হয়ে গেলেন যে যে আমার চোখের সামনে আমি সব গুটিয়ে দিয়ে গেলাম, কি করে ভাত থাকলো। যাই হোক, তিনি বারবার এই কথাই বলতে লাগলেন। তা আমারও ভালো লাগে যে ঠাকুরের আমার ইচ্ছা পূরণ করেছেন। যাই হোক, সন্ধ্যার সময় একটা হালকা আলোতে ঠাকুরের মুখ দেখতে ঠাকুর বসে আছেন, প্রার্থনাও করলাম তার সামনে। বয়স্ক মানুষ, কানে একটু বোধহয় কম শোনেন, যার সঙ্গে কথা বলছেন তার মুখের কাছে কানে হাতটা দিয়ে শুনছেন কথা, হাসছেন। কি সুন্দর সরল হাসি। বয়স হয়েছে ঠিকই, কিন্তু গায়ের উজ্জ্বলতা, মানে যে দ্যুতি, সেটা কিন্তু সাধারণ বয়স্ক মানুষের মতন নয়। বেশ উজ্জ্বলই লাগলো, কিন্তু সাদা পুরুষের মতন যেমন মনে হয় ছবিতে আমরা যেমন দেখি। তারপর দেখলাম যে উজ্জ্বল চোখ দুটো তো সে বয়স্ক মানুষের মতো নয়, বেশ যুবকের মতনই চেহারা, যুগের মতনই তার দৃষ্টি। যাই হোক, সবই যেন আমার ছন্দপতন ঘটে যাচ্ছে, আমার চিন্তার সঙ্গে আমি মিলাতে পারছি না। হয়ে গেল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করার পর দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করছি, এই সেই মানুষ, যে এই পৃথিবীর বহুত জ্ঞানী গুণী ব্যক্তি, অনেক সাধক মানুষ এই স্থানে এসেছে। আহ, তাদের সমস্ত উদ্ধত্ত ভেঙে দিয়েছেন ঠাকুর। তার সহজ সরল, তার জ্ঞানের, তার প্রেমের মহিমায় বারবার অবাক হচ্ছি।
এত বড় একজন বিজ্ঞানী, তিনি ভগবান, স্বয়ং ভগবান হতে পারেন। যাই হোক, অনেক রকম চিন্তায় রাতটা কেটে গেল, অর্ধেক রাত ঘুমায়নি। আমার বন্ধু তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালবেলা আসলাম, তখন সেই অ্যালুমিনিয়ামের ঘরগুলি সুন্দর, মানে আলো ফলিত হচ্ছিল। তা ঠাকুর বসে আছেন, প্রার্থনা করলাম। দেখলাম আগের দিনে চাইতে আরো বেশি উজ্জ্বল লাগলো তাকে। বেশ সুস্থ সবল যেন মানুষটা মনে হলো, কিন্তু মাথা চুলগুলো একটু পাকা। যাই হোক, অনেকক্ষণ ধরে তিনি মাথা কপাল ঠেকিয়ে প্রণাম করছেন, নিবেদন করছেন। তো সেটাও অবাক লাগলো যে প্রার্থনা শেষ হয়ে গেছেন, এখন আবার কি প্রতি নমস্কার করছেন। তার সম্মত দেবীরা বা রেবতী তাকে জিজ্ঞেস করলাম যে ঠাকুর অনেকক্ষণ ধরে কি প্রণাম করেন। বলে এই সময়টা বহুত মানুষ বহু জায়গায় থেকে প্রণাম নিবেদন করেন, তিনি প্রতি নমস্কার করছেন। কথাগুলো শুনে ভালো লাগলো, বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে। যাই হোক, তা তা আমার প্রতিক্ষণই মনে হচ্ছে যে ঠাকুরের কাছে বসে থাকি, দেখি তাকে। দেখার কোনো ক্লান্তি নাই, কোনো বিরাম নাই। যারাই আসছে দেখছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মানে ঠাকুর দেখার মতন দেখছে। সে দেখতে দেখতে মানুষের ভিতরে একটা বিরমণ সৃষ্টি হয়, মানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, যেমন একটা আকর্ষণ বেড়ে যাচ্ছে। এইটা কি সেই মিরাকেল যে যে তার প্রেম, তার ভালোবাসায় যে মানুষ যে মুগ্ধ হয়, তৃপ্ত হয়, গুণমুগ্ধ হয়, প্রেমমুগ্ধ হয়, এইটাই বোধহয় সেই ব্যাপার। মানে আমার তখন সেই অল্প বয়সে, এই অল্প বুদ্ধি দিয়ে, আমার এই সীমিত জ্ঞান দিয়ে আমি ঠিক ধরতে পারছি না। যাই হোক, বঙ্কিম মুখোপাধ্যায় যে আপনারা জানেন যে প্রথম দিকে যিনি ওই কমিউনিস্ট নেতা, তার একটা কথা পরে অবশ্য পড়েছিলাম, এখন মিলিয়ে দেখছি। তা তিনি বলেছিলেন যে যখন আমি ঠাকুর দর্শন করি, দেখলাম একজন অপূর্ব নারী মূর্তির যে ভাব, সেই কমনীয় ভাব, তার সেই করুণা ঘন দৃষ্টি আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝলাম যে তার সমস্ত শরীরটা ভালোবাসায় ভরা, ভালোবাসা দিয়ে তৈরি। আমি এখন সেটা মিলিয়ে দেখি, সত্যি তার শরীরটা ভালোবাসা দিয়ে তৈরি। আর তিনি নিজে বলেছিলেন যে তিনি মাকে যখন বলছিলেন যে মা, যে আমি যখন নেমে আসি তখন সৃষ্টির সমস্ত দেবদেবী, বিভিন্ন স্তরের দেবদেবী আমার আরাধনা করছিল। আমি সেই সূর্যের রশ্মির মাধ্যমে মা তোমার দেহে প্রবেশ করি। আর সূর্যের সমস্ত অংশটা কিন্তু উজ্জ্বল, মানে গরম নয়, পৃথিবীর মতো ঠান্ডা, অনেক রিজিন আছে। এসে বলেছেন, তারপর আমি জ্যোতির মাধ্যমে তোমার মধ্যে প্রবেশ করি। এগুলো তার নিজের মুখে বলা কথা। যাই হোক, তা সেই হাজার হাজার বাণীর মধ্যে আমরা খুঁজে পাই সে একটাই কথা, যে সব বিজ্ঞান নির্ভর কথা। এই আজকের এই বিজ্ঞানের যুগে ঠাকুর যেটা বলেছিলেন যে আমি চরমে চরম প্রকাশ, তাই আমি মহাকল্কি। তাই কলিযুগে যেখানে ত্রিপাদ অধর্ম, তো সেখানে তিনি ধর্ম প্রতিষ্ঠা করছেন, তাঁর রথ চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে মানুষ, সৎসঙ্গীরা জেগে উঠছেন। আচার্যদেব বসে থাকেন, আচরণশীল ব্যক্তি, তিনি ঠাকুরকে জেনেছেন। আর বাস্তব কথাই যে শ্রী বরদা, শ্রী দাদা বা বর্তমান আচার্যকে না পেলে কিন্তু আমাদের ঠাকুরের সম্বন্ধে ধারণা স্পষ্ট হতো না। এই আচার্যের প্রয়োজন এই জন্য হয় যে তিনি আমাদের ভুল ত্রুটিগুলা শুধরে দেন, বাস্তবমুখী করে তোলেন। কারণ ভগবান, গড ইজ প্র্যাকটিক্যাল, ধর্ম ইজ প্র্যাকটিক্যাল। ঠাকুরের এই জগতে সে জানলাম ধর্ম একটাই, ঈশ্বর এক, অবতার পুরুষ একই বার্তাবাহী। আজকের এই যে সমস্যার, সাম্প্রদায়িক সমস্যার সমাধানের যে একটা পথ, বুদ্ধ হিসাবে বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, নাকি ওরা তাও জানিস নে। এর চেয়ে আর বড় সমাধান মানে কি হতে পারে। যাই হোক, 3 দিন ধরে বড় মাকেও দর্শন করলাম। সেই যেখানে বসে থাকেন সেখান থেকে তো পার্লার সিধা ঠাকুরকে দেখা যায়। তা দেখলাম যে তিনিও জ্যোতির্ময়ী মা। হ্যাঁ, যে আমি ভাষায় বলতে পারছি না, যে একটা টিউবলাইট যদি একটা শরীরের মধ্যে প্রবেশ করলে যে একটা জ্যোতি বেরোয়, তো সেই জিনিসটাই তার মধ্যে দেখেছিলাম। আনমনা হয়ে তিনি বসছিলেন, তার সঙ্গে কোনো কথা হয়নি, দৃষ্টি নিক্ষেপ হয়নি। যাই হোক, আমি শুধু দর্শনেই আমি তৃপ্ত হয়েছি। তারপর শেষে বর্দাকে পরের দিন দেখলাম মনোমণি ধামের কাছে এসে কিছু নির্দেশ দিচ্ছেন। দীর্ঘদেহী, গেঞ্জি পরা, পায়ে চটি, মাথায় ছাতা, হ্যাঁ, কোঁকড়ানো চুল,
গায়ের রং উজ্জ্বল, দেখলে নেতা নেতা মনে হয়। যাই হোক, কথাটা উম, খুব সুন্দর কথা বলেন, তার কথাও শুনেছি। তা সবটাই যেন একটা অপূর্বময় পরিবেশ। আর সেখানে যারা থাকতেন, তা আমাদের তো বয়স অল্প ছিল, বড় হোক ছোট হোক, তা সবাই কিন্তু জিজ্ঞেস করতেন প্রতিদিন যে ভাই কোনো কষ্ট হচ্ছে না তো, কোনো অসুবিধা নেই তো, ভালো আছে তো, কবে যাবে, কোত্থেকে এসছে, ইত্যাদি ইত্যাদি। সবাই খোঁজ খবর নিতেন, বড় থেকে ছোট পর্যন্ত। সবাই জয়গুরু দিতেন। আজকে যেমন একটা সংস্কার আছে যে কার মতো ছোটরাই জয়গুরু দিবে, সেটা কিন্তু দেখিনি আমি। তো সবাই জয়গুরু পরস্পরকে দিতেন। অপূর্ব একটা পরিবেশ। আমার মনে হয়েছিল সত্যিকারই এটা দেবঘর, দেবতারই ঘর। আর প্রতিটি মানুষের তখন অভাব ছিল, অন্ন বস্ত্রের অভাব ছিল, বাসস্থানের অভাব ছিল, কিন্তু প্রতি প্রত্যেকের মধ্যে একটা যে তৃপ্তি, একটা যে মুগ্ধতা, এই প্রসন্নতা। যেমন একটা বাচ্চা ছেলে ভালোভাবে পাস করলে তার মুখের মধ্যে দেখলে যেন বোঝা যায় একটা তৃপ্তির আনন্দ। প্রতি প্রত্যেকের ভিতরে সেই জিনিসটা লক্ষ্য করেছি। তখন আমার মনে হয়েছিল এটা সাধারণ জিনিস হতে পারে না, কাকে কেন্দ্র করে এসব হয়েছে। যাই হোক, তখন অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, অল্প সাধনা, অনেক কিছুই বুঝিনি। আজ সামান্য এত বয়সে এইটুকু বুঝেছি। আর আমার শেষ কথাটা যেটা ছিল, ঠাকুরের কাছে একটাই নিবেদন করব 3 দিনে, যে আমি আর যাবো না ঠাকুর, এখানে থাকবো। এইটা বলার জন্য অপেক্ষা করেছিলাম। যেদিন চলে আসছি, তো সেটা 3 দিন থাকতে হয়। তখন দেবীরা পরিচয় করে দিয়েছেন, এই দুটি ভাই এগ্রিকালচার কলেজ থেকে এসেছে। হ্যাঁ, তারা আজকে চলে যাচ্ছে, আশীর্বাদ করুন। ভালো বলে ঠাকুর সে মাথা নেড়ে দিলেন। আমি দেখলাম যে সামনে বাজ পড়লে যেমন চোখ বন্ধ হয়ে যায়, একটা উজ্জ্বল জ্যোতি, 2-3 সেকেন্ডের ভিতরে যেন আমার চোখের সামনে বয়ে গেল। আমি যে বলতে চেয়েছিলাম যে ঠাকুর আমি আর ফিরে যাব না, আর যাওয়া হয়নি। ফিরলাম, খুব কান্না পাচ্ছিল। ফিরে আসলাম, কষ্ট হলো, এই স্মৃতিটাই এখনো আছে। তাই সবার কাছে প্রার্থনা, যেন মেমরণে জীবনে জীবনে যেন তাকে পাই, আপনারও আশীর্বাদ জানাবেন। জয় গুরু সবাইকে, জয় গুরু। অনেক কথাই বলা থেকে গেল। এগ্রিকালচার সন্ধে ঠাকুর যা বলেছিলেন, সেও তো অনেক শিক্ষার জিনিস, পরে একদিন আলোচনার প্রসঙ্গে বলা যাবে। সবাই ভালো থাকবেন দাদা, শর্মিষ্ঠা মা, সুভদ্রা, যারা যারা আছেন, সবাইকে আমার আন্তরিক জয় গুরু জানাই। ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। জয় গুরু সবাইকে, জয় গুরু।